কামিনী চৌধুরীকে একটা স্যারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। চারদিকে গার্ডরা ঘিরে রেখেছে তাকে। বাচ্চাদের আলতো করে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে বাহাদুর আর একজন মেয়ে গার্ড। অনেকক্ষণ না খেয়ে থাকার দরুন তার একটু পরপরই কেঁদে উঠছে। কামিনী চৌধুরীর গায়ে কেউ হাত তোলেনি। যতই অন্যায় করুক না কেন, কামিনী চৌধুরী আশমিনের মা, তাকে আঘাত করার সাহস কারো নেই। আশমিন দরজা খুলে ভিতরে ঢুকতেই সবাই সরে দাঁড়ালো। আশমিনের পিছনে সানভি আর আমজাদ চৌধুরীও ভিতরে ঢুকলো। কামিনী চৌধুরী রক্তিম চোখে তাকিয়ে আছে সবার দিকে। আশমিন সেদিকে একবার তাকিয়ে নিজের মেয়েদের কাছে গেল। স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে মেয়েদের নিজের কোলে নিয়ে বুকের সাথে আগলে রাখলো কিছুক্ষণ। বুকের অসহ্য অস্থিরতা এতক্ষণে পাগল হওয়ার দশা তার। সন্তানের কোলে নিয়ে অশান্ত বুক শান্ত হয়ে এসেছে। বাবার কোলে উঠে মেয়েরাও চুপ হয়ে গেছে। আশমিন দুজনের কপালে চুমু খেয়ে তাদের কোলে নিয়ে কামিনী চৌধুরীর সামনাসামনি বসলো। মেয়েদের বুকের সাথে আগলে ধরে কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমাকেও কি এভাবে নিজের বুকে আগলে রাখতে পারতেন আম্মু? এত বছর পরে ছেলের মুখে আম্মু ডাকটা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল কামিনী চৌধুরী। কিসের প্রতিশোধ নিতে চাইলে আম্মু? ভালোবাসার মানুষ হারানোর? তাহলে তার একমাত্র অংশকে এভাবে অবহেলা করলে কিভাবে? তার ভালোবাসা যদি তোমাকে এতটা উন্মাদি করে দিয়ে থাকে, তাহলে তার সন্তানের জন্য নিজেকে মমতাময়ী করতে পারলে না কেন? আসলে তুমি কখনো কাউকে ভালোই বাসোনি। তুমি শুধু তাকে উপলক্ষ বানিয়েছিলে নিজের মনের ভিতর থাকা ঘৃণা প্রকাশ করতে, তাই না আম্মু? কামিনী চৌধুরী রক্তিম চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আমজাদ চৌধুরী সহ সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আশমিন দীর্ঘশ্বাস ছাড়ল। বাচ্চাদের আমজাদ চৌধুরী আর সানভীর কোলে দিয়ে কামিনী চৌধুরীর মুখ খুলে দেয়। অগোছালো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে তার কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরল তাকে। কামিনী চৌধুরীর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে ধরা গলায় বলল, আমার একা থাকতে খুব কষ্ট হতো আম্মু। হোস্টেলের অনেক ছেলেরা আমাকে মারতো। আমি খুব ছোট ছিলাম, কিছু বলতে পারতাম না তাদের। একা একা ঘুমাতে ভয় হতো খুব। মাঝরাতে ঘুম ভেঙে গেলে ভয়ে জোরে কেঁদে উঠতাম। তখন পাশের ছেলে আমাকে বারান্দায় বন্ধ করে দিত। ঠিকভাবে খেতে দিত না। মাঝে মাঝে সারাদিন বাথরুমে বন্ধ করে রেখে আমাকে কষ্ট দিত। ওরা আমাকে পছন্দ করতো না আম্মু। তুমি কেন আমাকে তোমার সাথে রাখলে না? রাতে তোমার বুকে ঘুমাতে খুব ইচ্ছে করতো আমার। আমি তোমার ছেলে, বলো, সন্তানের সাথে কেউ এমন করে? কামিনী চৌধুরী চুপ করে আছে। আশমিনের কোনো কথা তার মনে আছর কেটেছে কিনা বোঝা যাচ্ছে না। অমি আশিয়ানের সাথে নূরও এসে পড়েছে। অগোছালো নূরকে দুই দিক থেকে আগলে রেখেছে দুই ভাই। নিজে নিজে দাঁড়ানোর অবস্থায়ও নূর নেই। অমি অনেকবার আটকানোর চেষ্টা করেও সফল হয়নি। আশমিনের দেওয়া মেসেজের কথা অমির মুখে শুনে আসার জন্য পাগল হয়ে গেছে। আশিয়ানও তখন সেখানে উপস্থিত ছিল। নূরের অবস্থা দেখে আশিয়ান নিজে তাকে এখানে নিয়ে আসে। কামিনী চৌধুরী, নূর আর আশিয়ান অমিকে একসাথে দেখে জ্বলে উঠল। আশমিন তার হাতের বাঁধন খুলে দিতেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নূরের উপর আক্রমণ করে বসল সে। আশিয়ান আর অমি আটকে দিল কামিনী চৌধুরীকে। আশমিন কামিনী চৌধুরীর ধাক্কায় কিছুটা পিছিয়ে গিয়েছে। নিজেকে সামলে শান্ত চোখে তাকালো কামিনী চৌধুরীর দিকে। নূর নিজের বাচ্চাদেরকে কাছে নিয়ে তাদের সারা মুখে চুমু খেলো। তাদের কোলে নেওয়ার অবস্থায় নেই সে। আশমিন দৃঢ় পায়ে এসে দাঁড়ালো কামিনী চৌধুরীর সামনে। আশিয়ান আর অমি তাকে ধরে রেখেছে। আশমিন শান্ত গলায় বলল, আমার মেয়েদের কেন কিডন্যাপ করেছিলেন? কামিনী চৌধুরী দাঁত কিড়মিড় করতে করতে বলল, বেঁচে দিতাম তোর মেয়েদের। আমার সামনে তোরা শান্তিতে থাকবি তা আমি থাকতে সম্ভব না। ওর বাবার জন্য আমি ছোট থেকে অবহেলায় বড় হয়েছি, কারণ আমি মেয়ে। বাবা মা সারাদিন ভাইয়ের পিছনেই লেগে থাকতো। মরে যাওয়ার আগে সব সম্পত্তি ওর নামে দিয়ে গেছে। আমাকে বাঁচতে হতো তার দয়ায়। নিজের ইচ্ছায় ভালোবাসার মানুষটাকে বিয়ে করলাম, তাকেও খুন করলো। আমি কোনো ভুল করিনি। আর তুই তুই আমার পেটের ছেলে হয়ে আমার সংসার ভাঙলি, আমার জন্য সতীন নিয়ে এলি। তোকে আমি শান্তিতে থাকতে দেই কী করে বলতো? আমজাদ চৌধুরী তাচ্ছিল্য গলায় বলল, তাই নাকি কামিনী? তোমার সংসার? তা কবে আমাকে স্বামীর অধিকার দিয়েছ? আমাদের কি আদৌ কোনো সংসার ছিল? আমি তোমাকে ভালোবাসি আমজাদ। কামিনী চৌধুরীর কাতর গলা শুনে আমজাদ চৌধুরী মলিন হাসল। কামিনী চৌধুরীর চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সত্যিই কি ভালোবাসো কামিনী? আমি বিয়ের সময়ই তো তোমাকে বলেছিলাম আমজাদ, আমরা কখনো স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক সম্পর্কে থাকবো না। তুমি সব কিছু মেনেই তো আমাকে বিয়ে করেছিলে। তাহলে আজ এত অভিযোগ কেন? আমজাদ চৌধুরী আর কিছুই বলল না। মুখ ঘুরিয়ে নিল কামিনী চৌধুরীর থেকে। আশমিন, অমি আর আশিয়ানের থেকে ছাড়িয়ে নিল কামিনী চৌধুরীকে। আরেকবার তাকে বুকের সাথে জড়িয়ে ধরল। নূর চুপ করে আশমিনকে দেখে যাচ্ছে। আজ আশমিনকে তার স্বাভাবিক লাগছে না। কামিনী চৌধুরী ছটপট করছে ছোটার জন্য। আশিয়ানকে বেঈমানের রক্ত বলে গালাগালি করছে। আশমিন তার মাথাটা বুকের সাথে চেপে ধরে তলপেটে পরপর 3বার শুট দিল।
আশমিনের রক্ত লাল চোখে দেখে গড়িয়ে পড়া পানি কামিনী চৌধুরীর কপালে এসে পড়ল। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কামিনী চৌধুরী কয়েকবার গঙিয়ে সাথে সাথে শান্ত হয়ে গেছে। আশমিন তার নিথর দেহ এখনও নিজের বুকে আগলে রেখেছে। বুক থেকে মাথাটা একটু আলগা করে কপালে চুমু খেয়ে আবার মাথাটা বুকের সাথে চেপে ধরে ধরা গলায় বলল, আমাকে কেন ভালোবাসলেন আম্মু? একটু ভালোবাসলে কি হতো? কেউ আমাকে কেন ভালোবাসে না? আমি কি এতই খারাপ বলো? আমি তো তোমাদের খুব ভালোবেসেছিলাম। তাহলে আমাকে কেন তোমরা একটু ভালোবাসা দিলে না? আমাকে কেন তোমরা খুনি হতে হলো আম্মু? যে হাত দিয়ে আমি তোমাকে খুন করেছি সে হাত আমি কিভাবে বয়ে বেড়াবো? আমার বেঁচে থাকাকে কেন এমন যন্ত্রণাময় করে দিলে? কামিনী চৌধুরীর নিস্তেজ দেহ নিয়ে ফ্লোরে বসে পড়ল আশমিন। নূর দুই হাত দিয়ে মুখ চেপে দাঁড়িয়ে আছে। আমজাদ চৌধুরীর হাত কাঁপছে। অমি এসে তার কাছ থেকে বাবুকে নিয়ে নিল। আশিয়ান অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর নিথর দেহের দিকে। আমজাদ চৌধুরী আশমিনের বুক থেকে কামিনী চৌধুরীকে নিজের কাছে নিলেন। তার সারা মুখে আদরে আদরে বড়িয়ে দিয়ে ডুবরে কেঁদে উঠলেন। তোমাকে এভাবে বুকে রাখা আমার স্বপ্ন ছিল কামিনী। আমি চেয়েছিলাম আমার বুকের উষ্ণতা তুমি উপভোগ করো। আমি তোমাকে বুকে নিয়েছি ঠিকই, কিন্তু তুমি উপভোগ করছো না। তুমি কেন এমন বিনাশিনী হলে? আমার মায়াবিনী হয়ে কি বেঁচে থাকতে পারতে না? তুমি ছাড়া আমি কিভাবে থাকবো? তোমার এই দেহ প্রাণ নেই ভাবতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে কিসের শাস্তি দিলে কামিনী? আমি তো শুধু ভালোবেসেছিলাম, একটুও খাত রাখিনি তোমায় ভালোবাসাই। তাহলে কেন? নূর পাথর চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিনের এক হাতে কামিনী চৌধুরীর হাত। আশমিনকে দেখে মনে হচ্ছে একটা প্রাণহীন দেহ বসে আছে। নূরের কানে শুধু একটা কথাই বাজছে, কেউ আমাকে কেন ভালোবাসে না? তাহলে কি নূর আশমিনকে ভালোবাসেনি? নূরকে আমি এক হাতে ধরে রেখেছে। সানভীর নীরবে চোখের পানি ফেলছে। আশমিনের জন্য তার বুকটা হু হু করে উঠছে। তার স্যার ভালো নেই, সত্যি তাকে কেউ ভালোবাসে না। আশমিন আমজাদ চৌধুরীর কাছ থেকে কামিনী চৌধুরীকে সরিয়ে নিচের দিকে টেনে নিল। বাহাদুরকে ইশারায় কিছু বলে কামিনী চৌধুরীকে কোলে নিয়ে সাথে সাথে বেরিয়ে গেল রুম থেকে। আমজাদ চৌধুরী আশিয়ান তার পিছু নিতে চাইলে তাদের আটকে দিল বাহাদুর। সানভি বাবুকে নিয়ে মেয়ে গার্ডের দিকে দৌড়ে বেরিয়ে গেল আশমিনের পিছু পিছু। আমজাদ চৌধুরী বাহাদুরের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল, আমার সামনে থেকে সরে যাও বাহাদুর, না হলে আজ আমার হাতে কোনো অনর্থ হয়ে যাবে। কোথায় নিয়ে গেল কামিনীকে? পথ ছাড়াও, আমাকে কামিনীর কাছে যেতে দাও। বাহাদুর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। নূর এক করে চুপ করে বসে আছে। তার ভালো খারাপ কোনো যেন অনুভূতি হচ্ছে না। আশমিন এত পাষাণ কী করে হলো? যাই হোক না কেন, কামিনী চৌধুরী তার মা, তাকে সে কিভাবে গুলি করতে পারলো? নূরের মাথা ধরে যাচ্ছে। আশিয়ান বাহাদুরকে সরিয়ে খুব সহজেই বেরিয়ে গেছে। তার কাছে বাহাদুর দুধবাত। নূরের জন্য খারাপ লাগছে তার। বাস্তবতার মুখোমুখি হলে মেয়েটা আবার কি করে বসে কে জানে। এখানে তারও কিছু ভূমিকা আছে, তা পালন করতে তাকে ছুটতে হচ্ছে। আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে শুধু সব দেখেই গেল। তার মস্তিষ্ক কাজ করা যেন বন্ধ করে দিয়েছে। বাহাদুর অমিকে কিছু বলতেই অমি আমজাদ চৌধুরী নূর আর বাচ্চা কাচ্চা নিয়ে নূর মঞ্জিলের দিকে রওনা হলো। নূর চুপ করে সব কিছু যেন মেনে নিচ্ছে, খেলা শেষ দৃশ্য দেখার অপেক্ষায়। আশমিন মানুষটার কাছে তার কাছে একটা গোলক ধাঁধার মতো। তাকে বুঝতে চাওয়ার অদৃশ্য গুহায় নিজেকে হারিয়ে ফেলা যেন একই কথা। আপাতত নিজের সুস্থ হওয়াটা খুব জরুরি, তবেই না খেলা জমবে। আশমিন কামিনী চৌধুরীকে নিয়ে কোথায় গেছে তা কেউ জানে না। সানভি আর আশিয়ান কেউই তার নাগাল পায়নি। সানভির ফোনে আশমিনের SMS আসতে সানভি কাজে লেগে পড়ল। এতক্ষণ কামিনী চৌধুরীর জন্য খারাপ লাগলেও আবার তার মনটা বিষিয়ে উঠল। মৃত মানুষের উপর রাগ রাখতে নেই, তবে সানভির কেন যেন রাগ হচ্ছে, ভয়ঙ্কর রাগ হচ্ছে। আশমিনের দেওয়া ঠিকানায় আসতে সেখানে পুলিশকে ফোর্স সহ পজিশন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল সানভি। সেখান থেকে সরে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলল সে। তাকে কেউ এখানে দেখলে স্ক্যান্ডাল হতে সময় লাগবে না। গত কয়েক মাসে গায়েব হওয়া মেয়েগুলো এখানেই আছে। তাদের মধ্যে কিছু কিছু মেয়েকে পাচার করে দেওয়া হয়েছে চড়া দামে। আশমিনের মেয়েদেরও বিক্রি করে দিতে চেয়েছিল কামিনী চৌধুরী। না জানি এভাবে আরও কত মায়ের বুক সে খালি করে দিয়েছে। পাচার চক্রের মেন মাথায় ছিল কামিনী চৌধুরী। আশিয়ানের দুবাইতে অস্ত্রের ব্যবসা আছে, সেখানকার মাফিয়া সে, তবে মেয়ে পাচারের সাথে সে জড়িত নয়। কামিনী চৌধুরীর এই চক্রের খবর আশিয়ানই আশমিনকে দিয়েছে। আশমিন নিজেই সব কিছু করেছে। একজন মন্ত্রীর মা নারী পাচারকারী। বিষয়টা জানাজানি হলে জনগণের তোপের মুখে পড়তে হবে তার পুরো পরিবারকে। তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে এই এক মুহূর্তেই। তবুও সে এসব কিছুতে তোয়াক্কা করেনি। আশিয়ানের মাধ্যমে অনেকবার কামিনী চৌধুরীকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ফলাফল শূন্য।
কিন্তু তার মেয়েদের সাথে যখন একই কাজ করতে চাইল, তখন আশফিন শান্ত আর থাকতে পারল না। তার 15 দিনের মেয়েদের জন্য যদি তার এত কষ্ট হয়, তাহলে যারা 15-20 বছর লালন পালন করে নিজের মেয়েদের হারিয়েছে তাদের না জানি কী অবস্থা। এই সিদ্ধান্ত নিতে তার অনেকবার ভাবতে হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হলে তার পরিবারকেও সে বাঁচাতে পারত না। চারদিকে শত্রুর মেলা, সুযোগ পেলে তাকে শেষ করতে এক মুহূর্তেও সময় নেবে না কেউ। জনগণের ভালো করতে গিয়ে নিজের দলে অনেক শত্রু হয়েছে তার, তাই সব কিছু গোপনেই শেষ করার সিদ্ধান্ত সে নেয়। শহর থেকে একটু দূরে একটা ভাঙা বাড়ির সামনে পুলিশের অবস্থান। সানভি জানে ভিতরের কয়েকজন পাতি গুন্ডা ছাড়া আর কেউ নেই, তবুও পুলিশের এত সময় নেওয়া দেখে মেজাজ খারাপ হচ্ছে তার। বাংলা সিনেমার পুলিশের মতো কি ক্লাইম্যাক্স হওয়ার অপেক্ষা করছে নাকি? এদিকে মশা তাকে নিয়ে মনের সুখে পিকনিক করছে। গাজা বাবার ডেক আকারের পেটে রাখ অধিকারী পুলিশ অফিসার সিগারেটের শেষ টান দিয়ে হেলে দুলে এগিয়ে গেল বাড়ির দিকে। সানভি একটা দীর্ঘশ্বাস ছাড়ল। পুলিশের একটা টিম ভিতরে ঢুকতেই সে সেখানে উপস্থিত হলো। গোলাগুলির মধ্যে যাওয়ার কোনো মানেই হয় না। একটা মাত্র প্রাণের অধিকারী মানুষদের এত রিস্ক নেওয়া তো কোনো মানেই হয় না, তাই না? আমজাদ চৌধুরী বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ফিরল। মায়া বেগম গার্ডের কোল থেকে বাবুকে নিয়ে করুণ চোখে অমির দিকে তাকালো। অমি মাথা নিচু করে ভিতরে চলে গেল। তার কিছুই ভালো লাগছে না। এখানে তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করছে তার, যেখানে বুক ভরে শ্বাস নেওয়া যাবে। নূরকে নিজের রুমে নিয়ে গেল মায়া বেগম। তার মুখটাও শুকিয়ে গেছে। আজ বারবার নিজের অতীত মনে পড়ে যাচ্ছে। নূরকে বিছানায় শুইয়ে দিয়ে বালতিতে করে হালকা গরম পানি এনে ফ্রেশ করিয়ে দিল। বাচ্চাদের ফিডিং করাতে হেল্প করে নূরের পাশে উদাস মুখে বসে রইল মায়া বেগম। কামিনী আপা কি আর বেঁচে নেই বৌমা? নূর গাঢ় উঁচু করে মায়া বেগমের দিকে তাকালো। তার উদাস দৃষ্টি ভরিয়ে তুলল নূরকে। এটা কি শুধু সতীনের জন্য মায়া, নাকি এর পিছনে অন্য কোনো একটা গল্প আছে? আজকাল কাউকেই বিশ্বাস হয় না নূরের। সবার মুখের উপরেই যেন এক একটা মুখোশ টানানো। মায়া বেগমের প্রশ্নের উত্তর দিল না নূর। মায়া বেগমও আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল। লুবানা সকাল থেকে গায়েব। সে থাকলে এখন নূরের কাছে থাকতে পারত। মায়া বেগমকে নূর খুব একটা পছন্দ করে না, তাই সেও দূরত্ব বজায় রেখে চলে। একজন মেয়ে স্টাফকে নূরের রুমের বাহিরে থাকতে বলে মায়া বেগম নিচে চলে গেল। আমজাদ চৌধুরী কামিনী চৌধুরীর রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। থেকে থেকে ফুঁপিয়ে ওঠার শব্দ পাওয়া যাচ্ছে। মায়া বেগম সেদিকে না গিয়ে নিজের রুমে চলে গেল। ক্লান্ত দেহ মন এবার একটু বিশ্রাম চায়। 242 জন মেয়েকে উদ্ধার করেছে পুলিশ, তাদের মধ্যে একজন লুবানা। পরিস্থিতি আয়ত্তে আসতে ভিতরে গিয়েছে সানভি। খাজা বাবার ডেক দাসের লোকটা আসলেই খুব কাজের। এখন আর তাকে এই নামে ডাকা যাবে না। হি ইজ এ রেসপেক্টেড পারসন। ভিতরে গিয়ে মেয়েগুলোর অবস্থা দেখে বুক কঁপে উঠল সানভির। সে পাগল প্রায় হয়ে লুবানাকে খুঁজতে লাগলো। একটা মেয়েও নিজের পায়ে দাঁড়ানোর অবস্থা নেই। সবাইকে প্রচুর আঘাত করা হয়েছে। এখানে নিয়োজিত থাকা লোকগুলো ক্রসফায়ারে মারা গেছে। আশমিনের অর্ডারে তাদের ক্রসফায়ার দেওয়া হয়েছে। না হলে সত্যি বেরিয়ে আসতে সময় লাগবে না। সানভি চারদিকে খুঁজেও যখন লুবানাকে পেল না, তখন তার হাত পায়ে কাঁপুনি উঠে গেল। ও ঠিক আছে তো? এই প্রশ্ন তার মাথায় যন্ত্রণা যেন শুরু করে দিল। স্যার, এখানে একটা মেয়ে পড়ে আছে, মনে হয় না ও বেঁচে আছে। এক কনস্টেবলের ডাকে সবাই সেদিকে তাকালো। সানভির বুক অসম্ভবভাবে কাঁপছে। পুলিশ অফিসার যাওয়ার আগে সানভি দৌড়ে গেল সেদিকে। লুবানাকে দেখে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। বর্ষা মুখ রক্তিম আকার ধারণ করেছে তার। সামনে আগানোর সাহস কুলিয়ে উঠতে পারছে না সে। লুবানা সারা শরীরে মারের দাগ স্পষ্ট। সানভি কাঁপা কাঁপা গায়ে এগিয়ে গেল লুবানার দিকে। হাঁটু গেড়ে বসে আলতো হাতে সোজা করলো লুবানাকে। শাবানা, এই শাবানা। গালে হালকা সাপোর্ট দিতেও ভয় করছে সানভির। পাশে সে ব্যথা পায় যদি। নাকের কাছে হাত নিয়ে চেক করতে দেখলো হালকা নিঃশ্বাস পড়ছে। তড়িঘড়ি করে পাজাগোলা কোলে তুলে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল সানভি। একজন কনস্টেবলও গেল তার সাথে সাথে। মেয়েটাকে এখানে পাওয়া গেছে, তাই তাকে এভাবে যেতে দেওয়া যায় না। মামনি কোথায় ভাই? আশফিন বিরক্ত চোখে তাকালো আশিয়ানের দিকে। কপাল কুঁচকে গমগমে গলায় বলল,
তোমাকে আমার বিরক্তিকর লাগছে আশিয়ান, এখানে থেকে যাও। ভাই হিসেবে একটা পরামর্শ দিচ্ছি, এখনও সময় আছে, ভালো হয়ে যাও। আমি নিজের মাকেই ছাড় দেইনি, সেখানে তুমি তো সৎ সম্বন্ধী। মিসেস চৌধুরীর কথা আর কখনো জানতেই চাইবে না। পৃথিবী থেকে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তাই তাকে নিয়ে কোনো কথা না বলাই তোমার ভালো। আশিয়ান তীক্ষ্ণ চোখে তাকালো আশমিনের দিকে। ওই ঘটনার আজ 1 সপ্তাহ পার হয়ে গেছে। আশমিন সেদিন অনেক রাতে বাসায় এসেছিল। কাউকে কিছু না বলে নিজের রুমে 2 দিন দরজা বন্ধ করে বসেছিল। 2 দিন পর যখন রুম থেকে বেরোলো তখন সব কিছু স্বাভাবিক। নূর শারীরিকভাবে অনেকটাই অসুস্থ, মেয়েদের নিয়ে আরও নাজেহাল অবস্থা। একটা ঘুমালে আরেকটা জেগে বসে থাকে, কারো কোলে দিলে চিৎকার করে কান্না শুরু করে দেয়। একমাত্র নূর আর আশমিনের কাছে তারা শান্ত থাকে। মাঝে মাঝে তো নূরের কোলেও থাকতে চায় না। 2 ইঞ্চি মেয়েরাই তার কলিজে বেজে দিচ্ছে। একেবারে বাপের মতো হয়েছে, বেয়াদব। আর রাতে টিউবলাইটের মতো চোখ দুটো খোলা থাকে, তাদের একটাও রাতে ঘুমায় না। তবে নূরকে জাগতে হয় না। আশমিন সারা রাত মেয়েদের নিয়ে বসে থাকে। মন্ত্রিসভার গভীর সমস্যা নিয়ে মেয়েদের সাথে আলোচনায় বসে। মেয়েরাও গোল গোল চোখ করে বাপের মুখের দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে প্যাপু শব্দ করে নিজেদের মতামত দেয়। মেয়েদের মতামত নিয়ে আশমিন নতুন উদ্যমে আবারও নতুন আলোচনা শুরু করে। এসব দেখে মাঝে মাঝে অসহায় চোখে তাকিয়ে থাকে নূর। এত মাস পেটে রেখে শত্রুর দোষর জন্ম দিল সে। গতকাল লুবানাকে বাড়ি নিয়ে এসেছে। অত্যন্ত গোপনীয়তার সাথে লুবানার ট্রিটমেন্ট করিয়েছে আশমিন। মূলত কামিনী চৌধুরীর পরিকল্পনা জেনে ফেলায় লুবানার এই করুণ পরিণতি। তার এক হাত ভেঙে গেছে, নির্মমভাবে মারা হয়েছে তাকে। এক চোখ ফুলে আছে। শারীরিক অবস্থা আরেকটু স্টেবল হলে তার চোখে অপারেশন করা হবে। এখন এক চোখে দেখতে পায় না লুবানা, ফুলে যাওয়ার কারণে চোখ বন্ধ হয়ে আছে। শরীরের বিভিন্ন জায়গায় থেতলে গিয়েছে, তাই তাকে বেশিরভাগ সময় ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। সানভি এই কয়দিন লুবানার সাথেই ছিল, তবে সব সময় থাকতে পারেনি। আশমিনের সাথেও থাকতে হয় তাকে। লামিম সারাক্ষণ বোনের সাথে থেকেছে। এই একটা মাত্র বোন ছাড়া তার আর কেউ নেই। যন্ত্রণায় ছটপট করে যখন লুবানা কেঁদে উঠত তখন তার সাথে লামিমও কেঁদে ফেলত। সানভি অসহায় চোখে ভাই বোনের কান্না দেখত। লামিমকে বুকে জড়িয়ে শান্ত করলেও লুবানার কষ্ট কমাতে পারত না। নিজেকে তখন কতটা অসহায় লাগতো একমাত্র সানভিই জানে। আশমিনের সাথে আমজাদ চৌধুরীর সম্পর্ক ভালো যাচ্ছে না। সে আশমিনের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। সারাদিন কিছু একটা চিন্তা করে গুমড়ে থাকে। আশমিন দেখেও কিছুই বলে না, তাকে সময় দিচ্ছে নিজেকে সামলে নেওয়ার। মায়া বেগমও নিজের মতোই থাকে, নিজের মতো কাজ করে রুমে গিয়ে বসে থাকে, কারোর সামনে পড়তে চায় না। নিজেকে খুব উটকো লাগে তার, তবে এখানে থাকা ছাড়া তার কোনো গতি নেই। ভালোই তো আছে, আশমিন তাকে খুব সম্মান করে, আর কি চাই। ইদানিং আশমিনের রাজনৈতিক নেতাদের সাথে কিছুটা মতবিরোধ হচ্ছে। দলের সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে। চারদিকে শুধু দুর্নীতি। মন মেজাজ খারাপ হয়ে যায় এসব দেখলে। যে যেভাবে পারছে লুটুফুটে খাচ্ছে। মিটিংয়ে তাদের সাথে কথা কাটাকাটি করে ক্ষিপ্ত মেজাজে বাসায় এসেছে আশমিন। নিজের রুম থেকে ফ্রেশ হয়ে সোজা নূরের রুমে চলে গেল সে। মেয়েরা দোলনায় ঘুমিয়ে আছে, নূর তাদের কাপড় ভাঁজ করে রেখেছে। আশমিন সোজা গিয়ে নূরের কোলে মাথায় গিয়ে শুয়ে পড়ল। মাথার রগগুলো ধপধপ করছে। ক্লান্ত মুখটা দেখে মায়া হলো তার। দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ বসে রইল। এমন দুআশা ভালো লাগছে না তার। নিজের মনে কথাগুলো গুছিয়ে শান্ত গলায় বলল, আব্বুকে মিসেস চৌধুরী মেরেছে তাই না? হুম। আশমিনের নির্লিপ্ত গলা শুনে হতাশ হলো নূর। ক্লান্ত গলায় বলল, তাহলে আমার কাছে দোষী সাজলেন কেন মন্ত্রী সাহেব? আশমিন নূরের কথার জবাব দিল না। নূরের পেটে চুমু খেয়ে ম্লান গলায় বলল, মামিমার কাছে যাবে নূর? নূর চমকে উঠল। পুরো শরীর যেন কাঁপছে তার। মনে হচ্ছে ভুল কিছু শুনেছে। কাঁপা কাঁপায় গলা বলল, কি বললেন আপনি? আশমিন দীর্ঘ একটা শ্বাস ছেড়ে সোজা হয়ে বসল। হাতের বাজলে মুখের নূরের মুখটা নিয়ে তার কম্পমান ঠোঁটে চুমু খেয়ে বলল, তোমার মা বেঁচে আছে নূর। কাল আসছে এখানে। মিসেস চৌধুরী তাকে কানাডায় আটকে রেখেছিলেন। মামিমার কোমরের নিচের অংশ প্যারালাইজড হয়ে গেছে। তাহলে ওই লাশ অন্য কারো ছিল। অ্যাক্সিডেন্টটা তোমার মায়েরই হয়েছিল, তবে সে বেঁচে ছিল। কোমর পর্যন্ত প্যারালাইজড হয়ে গিয়েছিল। মিসেস চৌধুরী তোমার বাবার সাথে তোমার মাকেও ভালোবাসার মানুষ হারানোর যন্ত্রণা দিতে চেয়েছিল, তাই তাকে কানাডা নিয়ে গিয়েছিল সবার অবসরে। নিজের অক্ষমতার জন্য তোমার মাও ফিরে আসতে পারেনি, যদিও তাকে এত বছর বন্দি করে রাখা হয়েছে। নূরের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। তার মা বেঁচে আছে? কামিনী চৌধুরী এতটা পাষাণ কী করে হতে পারল? সে কত রাত নির্ঘুম কাটিয়ে মায়ের জন্য কান্না করত। কামিনী চৌধুরী দেখে বিরক্ত হয়ে ডং বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিত। নূর রাগে কাঁপতে লাগলো। দরা গলা চিৎকার করে বলল, আপনার মা একজন সাইকো মন্ত্রী সাহেব,
পাগল সে। সুস্থ মানুষ কখন এমন নিকৃষ্ট হতেই পারে না। আসমিন নূরকে আগলে রাখলো বুকে। নূরের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, তুমি ঠিক বলেছ নূর, সে মেন্টালি সিক ছিল। ভালো হোক খারাপ হোক, সে আমার মা ছিল নূর, তাই তাকে নিয়ে আর কিছু বলো না। আমার কষ্ট হয়, আমার বুকটা ফেটে যায়। আমি আমার আম্মুকে খুব ভালোবাসি নূর, সে যা করেছে তার শাস্তি সে পেয়ে গেছে। তাকে আর অসম্মান করে কিছু বলো না নূর। কথাগুলো বলতে বলতে আসমিনের গলা ধরে এলো। নূর বুঝতে পেরে চুপ করে সম্মতি দিল। যে নেই তাকে নিয়ে আর কোনো কটু কথা বাড়াতে সে আর চায় না। আসমিনকে জড়িয়ে ধরে বসে রইল চুপচাপ। উত্তেজনায় তার হাত পা কাঁপছে। কাল সে তার মায়ের সাথে দেখা পাবে। এতগুলো বছর পর সে তার নিজের চোখের সামনে দেখবে ভাবতেই সারাদিনের ক্লান্তি যেন পালিয়ে গেল। আসমিন নূরের মাথায় চুমু খেয়ে নিজের মেয়েদের কাছে নিয়ে গেল। একজন ঘুমিয়ে আর আরেকজন চোখ পিটপিট করে তাকিয়ে আছে। আসমিন হালকা হেসে তাকে কোলে তুলে নিল। দুজনের নাম দেওয়া হয়েছে সুখ পাখি। বড় ভালো নাম করে আকিকা দিয়ে রাখা হবে। এত ঝামেলায় নামই ঠিক করা হয়নি। নূর অবশ্য মেয়েদের নাম আগে থেকে ঠিক করে রেখেছে, তবে আসমিন তা মানতে নারাজ। এ নিয়ে দুজনের কয়েক দফা ঝগড়াও হয়ে গেছে, তাই আপাতত তাদের সুখ আর পাখি বলেই সবাই ডাকে। এই ঝগড়ার প্রতিশোধ আসমিন আর 10 দিন পর নেবে। শুধু একটু সুস্থ হয়ে নিক অসভ্য মেয়ে। মেয়েকে আদর করতে করতে আর চোখে তাকালো আসমিন। নূর মনের আনন্দে গুনগুন করছে। সুখকে দোলনায় শুইয়ে দিয়ে দৃঢ় পায়ে নূরের কাছে গেল। নূরকে চাপটা ধরে নেশালো গলায় বলল, বউ, আমার প্রেম পাচ্ছে, হবে নাকি একটু? নূর বয়ার্ত চোখে তাকালো আসমিনের দিকে। তার কাছে পারমাণবিক বোমার চেয়েও যেন এই কথাটা বেশি ভয়ঙ্কর। শুকনো ডোক গিলে আমতা আমতা করে বলল, কী যে সব বাজে কথা বলছেন, দূরে থাকুন তো। আসমিন কবে কার কথা শুনেছে? সে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। নিজের মন ভরে আদর করে নূরের বেজার চোখে চুমু খেলো। ফোলা ঠোঁটের দিকে তাকিয়ে দুঃখী দুঃখী গলায় বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও বউ, মন ভরে ভালোবাসতেই তো পারছি না। নূরের ইচ্ছে করলো ছাদ থেকে লাফ দিয়ে মরে যেতে। আসমিনকে ধাক্কা দিতে দিতে বলল, আপনি একটা অসহ্য লোক, আমার কাছেই আসবেন না, লুটেরা কোথাকার। আসমিন শব্দ করে হেসে উঠল। নূরকে আদর করতে করতে বলল, সুন্দরী বউ লুটেরা। সকাল সকাল রান্না করে ব্যস্ত সময় পার করছে নূর। আজ নাজিফা শিকদার আসবে এই বাড়িতে। মায়ের জন্য নিজের হাতে রান্না করছে নূর। আসমিন শান্ত চোখে তাকিয়ে রইল সেদিকে। মায়ের জন্য মনে এত ভালোবাসা থাকে বুঝি, তবে তার নেই কেন? মা নামক অনুভূতিগুলো তার কাছে কেন এত বোধা মনে হয়? দীর্ঘশ্বাস ছেড়ে নূরের কাছে গিয়ে দাঁড়ালো আসমিন। কিচেনে সবাই আসমিনকে দেখে সরে গেল। অসুস্থ শরীরে এভাবে লাফালাফি করছো কেন নূর? এসব করার জন্য মানুষ আছে, রুমে গিয়ে রেস্ট করো। নূর আসমিনের দিকে তাকিয়ে অমায়িক হাসল। উৎফুল্ল গলায় বলল, এই দেখুন, আমি বাঙালি খাবার রান্না করছি। আসলে আম্মু কি খেতে পছন্দ করে বুঝতে পারছি না। আম্মুকে নিয়ে কোনো কিছুই আমার খুব একটা মনে নেই। উদাস গলায় বলল, তাই এগুলোই করলাম। এতদিন দেশের বাইরে থেকে আম্মু নিশ্চয়ই এই খাবারগুলো মিস করেছে। আপনি একটু টেস্ট করে বলুন তো কেমন হয়েছে। আসমিন যেন হিংসে চলে গেল। তার জন্য তো কোনো দিনও রান্না করেনি, এখন শাশুড়ির জন্য রান্না করে তাকে দিয়ে টেস্ট করাচ্ছে। কি হৃদয়হীন মহিলারে। আসমিন গমগমে গলায় বলল, ভালো হয়নি, দেখতেই বিদঘুটে লাগছে। তুমি রুমে যাও, শেফ রান্না করে দিবে। নূর ব্রু কুঁচকে ফেলল। খাবারগুলো ভালো করে পর্যবেক্ষণ করে চিন্তিত গলায় বলল, কি বলছেন? আসলেই খারাপ দেখাচ্ছে? আমি কত কষ্ট করে রান্না করলাম, আমার রান্না তো খারাপ হয় না। আমি বরং আবার রান্না করি। আসমিন সোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। নূর আবারও নতুন উদ্যমে রান্না শুরু করেছে। আসমিনের মন চাইল ওই মেয়েকে নিয়ে হাত পা বেঁধে সুইমিং পুলে ফেলে দিতে। সে তার শাশুড়িকে হিংসে করছে। লোকে শুনলে কি বলবে? তাকে তো নিম্নমানের হিংসুটে বলে আখ্যায়িত করবে। ছে। নূর একবার আরশোকে আসমিনের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। মনে মনে বিস্তর পরিকল্পনা করে ফেলল আসমিনকে জ্বালানোর। নাফিজা শিকদার নূর মঞ্জিলে পৌঁছালো বেলা 11:30টায়। আসমিন গেট থেকে এগিয়ে নিয়ে আসলো তাকে। সলসল চোখে চারদিকে চোখ বোলাচ্ছে সে। আজ কতগুলো বছর পর এই বাড়িতে তার আগমন হয়েছে, কিন্তু তার সবচেয়ে কাছের মানুষটাই আর নেই। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নাফিজা শিকদারের। ড্রয়িং রুমে বাচ্চাদের নিয়ে বসে আছে নূর। তার অস্থির দৃষ্টি দরজাতেই নিবদ্ধ। নাফিজা শিকদারকে হুইল চেয়ারে দেখে ছুটে গেল তার কাছে। মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে শব্দ করে কেঁদে ফেলল নূর। নাফিসা শিকদার আগলে ধরল মেয়েকে। মাথায় হাত বুলিয়ে সেও অস্ত্র জড়াচ্ছে। আসমিন চুপচাপ দাঁড়িয়ে মামিয়ের মিলন দেখছে। বুকে প্রশান্তের সাথে সাথে আবারও হিংসে উকি দিল। তাকেও তো এভাবে গলা জড়িয়ে ধরে নাকের পানি চোখের পানি জড়ায়নি কেউ।
উল্টো আরেকজনের ঘাড়ে তাকে তুলে দিতে উঠে পড়ে লেগেছিল। সেই হিসাবে তার একটা জাপ্রিয় পাওনা আছে, আজ তা আদায় করে নিতে হবে। আশ্বিন ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে তার রাজকন্যাদের কাছে চলে গেল। পাখি এক হাত মুখে ঢুকিয়ে পিটপিট করে তাকিয়ে আছে। আশ্বিন সুখকে কোলে তুলে নিল। পাখিকে সেদিকে তাকিয়ে আবার নিজের হাত খাওয়ায় মনোযোগ দেয়। কিছুক্ষণ আদর করে পাখিকে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করলো আশ্বিন। গড়িতে আবার চোখ মিলিয়ে মামিয়ের গলা চড়াচড়ি দেখল। মায়া বেগম রান্নাঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। সানভি মায়া বেগমের লাগেজ নিয়ে ভিতরে ঢুকলো। আশ্বিন রাফসান শিকদারের রুমে লাগেজ রাখতে বললে নূরের কাছে গেল। শান্ত গলায় বলল, মামিমা অনেক দূর থেকে এসেছে নূর, তাকে ফ্রেশ করে রেস্ট করতে দাও, তারপর যত খুশি খেতো, চাইলে প্রতিদিন 1 ঘন্টা করে কাটতে পারো, এখন আমাদের খেতে দাও। নূর নাফিসা শিকদারকে ছেড়ে খাবার বাড়তে চলে গেল। আশ্বিনের বাঁকা কথার শোধ পরেও নেওয়া যাবে। আশ্বিন সুখ পাখিকে নাফিসা শিকদারের কোলে দিল। নাতনিতে দেখে আবারও চোখ ভরে এলো তার। আমজাদ চৌধুরী তার নাফিসা শিকদারের সামনে গেল না লজ্জায়, নিঃশব্দে নিজের রুমে চলে গেল। মায়া বেগম খাবার গরম করার দায়িত্বে নিজে নিয়ে নূরকে পাঠিয়ে দিল নাফিসা শিকদারকে ফ্রেশ হতে সাহায্য করতে। নূরও বিনা বাক্যে চলে গেল নাফিসা শিকদারকে ফ্রেশ হতে সাহায্য করতে। সারাদিন মায়ের কাছেই ছিল নূর। আশ্বিন বাসায় এসেছে রাত 8টায়, এখন রাত 11টা বাজে। নূরের আসার কোনো খবর নেই। মেজাজ চরম খারাপ হলো আশ্বিনের। নাফিসা শিকদারের রুমে গিয়ে দেখলো মেয়েদের নিয়ে নাফিসা শিকদারের পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে নূর। মেয়েরাও মায়ের পাশে আরামসে ঘুমাচ্ছে। নাফিসা শিকদার বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আশ্বিন মুচকি হাসি এগিয়ে গেল, মেয়েদের কোলে নিয়ে বলল, আমি বউ মেয়ে ছাড়া ঘুমাতে পারি না, মেয়েদের রেখে বউকে নিতে আসছি। নাফিসা শিকদার শব্দ করে হেসে ফেলল। আশ্বিন মেয়েদের নিয়ে বেরিয়ে গেছে। মেয়েদের রেখে নূরকেও নিয়ে এলো রুমে। নাফিসা শিকদার হাসলেন। মেয়ে তার আশ্বিনের সাথে সুখেই আছে। নির্বাচন নিয়ে ভীষণ ব্যস্ত আশ্বিন। দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশগ্রহণ করছে। গতবার রাফসান শিকদার তার মাথার উপর ছায়ার মতো ছিল, কোনো ঝড় চাপড়া তাকে স্পর্শ করতে পারেনি। কিন্তু এবার সেই বৃক্ষের ছায়া তার মাথার উপর নেই। সব কিছু সামলে হিমশিম খাওয়ার মতো অবস্থা। দলের উচ্চপদস্থ নেতারা আশ্বস্ত করলেও কোথাও একটা কিন্তু থেকে যায়। রাজনীতিতে হাত নোংরা হবে, এটা স্বাভাবিক। আশ্বিনের শেষ দেখে ছাড়বে। মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকায় নূর আর মেয়েদের সময় দিতে পারছে না ঠিকমতো। নূরকে নিয়ে কিছুটা চিন্তিত সে। লুবানার চোখের অপারেশনের জন্য তাকে কানাডা পাঠানো হয়েছে। অমি অফিস সামলে আবার নূরের দিকে ঠিক করে সময়ও দিতে পারছে না। আশিয়ানকে বিশ্বাস করে উঠতে পারছে না আশ্বিন, তাই তাকে এসবে জড়ানো ঠিক মনে করছে না। কয়েকদিন হলো নূর অফিসে যাওয়া শুরু করেছে। নূরের চারদিকে মৌমাছির মতো গুড়গুড় করতে থাকে। নির্বাচনের ঝামেলাটা মিটে গেলেই মৌমাছির পাখনা ভেঙে দিবে সে। আশ্বিনের বাসায় এলো রাত 2:30টায়। নূর তখনও জেগে আছে। মেয়েদের নিয়ে এদিক সেদিকে হাঁটাহাঁটি করছে। একজনকে ঘুম পাড়ালে আরেকজন জেগে যায়। আকিকা দিয়ে মেয়েদের নাম রেখেছে আশ্বিন। একজনের নাম নুসাইরা জাইন চৌধুরী শখ, আরেকজনের নাম নুবাইতা জাইন চৌধুরী পাখি। সেও মনে মনে ষড়যন্ত্র করে রেখেছে, যতদিন নিজের পছন্দ মতো নাম সে রাখতে পারবে না ততদিন সে বাবা হওয়ার প্রসেস বন্ধ করবে না। এতে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে চায়নার সমান হয়ে যাক, তাতে কিছুই আসে যায় না। দেশের একজন গণ্যমান্য মন্ত্রী হয়ে তার এমন ভাবনা যথেষ্ট লজ্জাজনক। বউকে ভাগে আনার এই একটাই রাস্তা। আশ্বিন ক্লান্ত পায়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আজ সারাদিন পেটে বিশেষ কিছু পড়েনি। ব্যস্ততার দরুন খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক মতো। মেয়েকে দোলনায় শুয়ে আশ্বিনের দিকে তাকিয়ে নিজেই গেল। বলিষ্ঠ শরীরে শুভ্র পাঞ্জাবি জড়িয়ে নিজেকে পরিপাটি করছে আশ্বিন। পাঞ্জাবির উপর কোটি পরে শেষবারের মতো নিজেকে দেখে নিল সে। আজ নির্বাচন, সারাদিন সে ব্যস্ত থাকবে। ড্রেসিং টেবিল থেকে চোখ সরিয়ে মেয়েদের দিকে তাকালো আশ্বিন। সুখ পাখি তার দিকে তাকিয়ে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করছে। আশ্বিন হালকা হাসলো। মেয়েদের কাছে গিয়ে তাদের কপালে চুমু খেয়ে কোলে তুলে নিল। দুই মেয়ে বাবার কোলে উঠে বুকে মাথা মিলিয়ে চুপটি করে আছে। আশ্বিন তাদের মন ভরে আদর করে মায়া মায়া নজরে তাকালো। মেয়ে দুটোকে দেখলে তার বুকটা প্রশান্তিতে ভরে যায়। আশ্বিন সারা জীবনই ভালোবাসার কাঙাল। ছোট থেকে সবার থেকে দূরত্ব তার। মায়ের ভালোবাসা এই জীবনে পাওয়া হবে না। এখন তার একমাত্র ভালো থাকার উপায় তার রাজকন্যারা। আজকাল নূরকে বুঝে উঠতে পারে না আশ্বিন। নূরের ভালোবাসার গভীরতা বোঝার ক্ষমতা হয়তো তার হয়নি, কিন্তু নূরের নির্লিপ্ততা ভীষণ কষ্ট দেয় আশ্বিনকে। তার ভালোবাসায় তো কোনো কমতি নেই, তবে কেন এত অবহেলা? মেয়েদের কাছে রেখে আশ্বিন বেরিয়ে গেল। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবে আজ। নূর নিজ হাতে রান্না করছে আশ্বিনের জন্য। আশ্বিনের জন্য আজ গুরুত্বপূর্ণ একটা দিন। নূর নিজেদের সমস্ত গার্ডকে আশ্বিনের সিকিউরিটির জন্য নিযুক্ত করেছে। আশ্বিন এ সম্পর্কে কিছু জানে না, নুরি তাকে কিছু জানায়নি। তাদের সুরক্ষায় নিযুক্ত থাকা গার্ড আজ তাদের সাথে থাকবে না জানলে শত্রুরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। আশ্বিন জানলে কখনোই রাজি হবে না।
উল্টো নূরের উপর রেগে যাবে। আশমিন নিচে নেমে নূরকে কোমর বেঁধে রাতে থেকে ব্রু কুচকে ফেলল। আজকে আবার কার জন্য রান্না করছো? সার্ভেন্ট একটাও নেই আশেপাশে। আশমিন চারদিকে চোখ বুলিয়ে দৃঢ় ভয়ে নূরের পিছনে গিয়ে দাঁড়ালো। নূরের গামার্ত মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এত আয়োজন কার জন্য? নূর চমকে কেঁপে উঠল। পাশে আশমিনের অস্তিত্ব অনুভব করে মৃদু হেসে ফিসলে গলায় বলল, আছে স্পেশাল কেউ একজন, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষে, যাকে এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। লাজুক গলায় বলল। আশমিন জ্বলে উঠল। কটমট করে তাকালো নূরের দিকে। হেঁচকা টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে কোমর খামচে ধরল। নূরের মুখ থেকে হালকা আর্তনাদ করে উঠল। আশমিন সেদিকে পাত্তাই দিল না। সে ভয়ঙ্কর চোখে তাকিয়ে ক্রোধ হাসল। নূরকে নিজের সাথে আরেকটু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তাই নাকি সোনা? তা তোমার সে ভালোবাসার মানুষটিকে আমাকেও একটু দেখাও। আমি দেখি আমার বউয়ের মনে কি ডাইনোসরের মতো উড়ে বেড়াচ্ছে। তার পাখনার সাথে আমার বউয়ের পাখনাগুলোও তো ভাঙতে হবে, তাই না? স্বামী হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? আমি খুবই কর্তব্যপরায়ণ মানুষ। আমি জানি না কিভাবে নিজের দায়িত্ব পালন করতে হয়। বউ বেশি পুরুত পুরুত করে উঠলে তাকে কিভাবে খপ করে মুঠোয় ভরতে হয় তা আমিও ভালো করেই জানি। বেশি উড়ো না ময়না, তাহলে ময়না থেকে কাকতাড়ুয়া বানাতে আমার বেশি সময় লাগবে না। মনে রাখবে, একটা বোল 9 মাসের কান্না হতে পারে। শেষের কথাটা গম্ভীর গলায় বলল আশমিন। নূর বাঁকা হেসে তাকিয়ে আছে তার দিকে। কোমরের পাশটা মনে হয় নখ দেবে রক্তাক্ত হয়ে গেছে, জ্বলছে খুব। নূর বাঁকা হাসি প্রসারিত করে আশমিনের গলা জড়িয়ে ধরল। গা জ্বালানি হাসি দিয়ে লাজুক স্বরে বলল, সে তো আছে আমার মনে বাবুরাব্বু, তার কথা ভাবলেই তো আমার লজ্জা লাগছে। দেখুন আমার গাল দুটো লাল হয়ে আছে। ইস, সে যে কী সব দুষ্টু দুষ্টু কাজ করে না, আমি তো মুখেই আনতে পারবো না। আপনি প্লিজ তার কথা জানতেছি আমার লুকানো ভালোবাসা জাগিয়ে দিবেন না। কথাগুলো বলে দুহাতে মুখ ডেকে ফেলল নূর। আশমিন বেবাসাকে খেয়ে দাঁড়িয়ে রইল। কোমরে খামচে রাখা হাতটিও শিথিল হয়ে এলো। কপালে ভাঁজ ফেলে কমকমে গলায় বলল, সকাল সকাল নেশা করছো কেন? তুমি তো এমন ছিলে না। তোমার লজ্জা করলো না 2 বাচ্চার মা হয়ে সকাল সকাল মাতলামি করতে? ইটস ইনজুরিয়াস ফর হেলথ নূর। মেয়েরা কি শিখবে তোমার কাছ থেকে সকাল সকাল মাতলামি? আমি এখন বের হব, এটা তো মাথায় রাখতে পারতে। বউ মাতলামি করছে আর আমি তার পয়দা লুটে নিতে পারছি না। তুমি কত নিষ্ঠুর বলো তো? নূর ক্লান্ত চোখে তাকিয়ে নিজেকে ছাড়িয়ে নিল আশমিনের কাছ থেকে। বোনা খিচুড়ি নাড়তে নাড়তে নিজেকে কয়েক দফা গালি দিল। এমন ইতর লোকের সাথে সংসার করার চেয়ে বনবাসে গিয়ে ভাগ্যে গান শোনানোই সহজ। অসহ্য মানুষ একটা। নূরের রাগে মুখের দিকে তাকিয়ে এক ব্রু উঁচু করে বাঁকা হাসলো আশমিন। তাকে জ্বালাতে আসে। বাচ্চা কাচ্চার মা, যত সব। নূর বোনা খিচুড়ির সাথে গরুর কালো বোনা আর ইলিশ মাছ ভাজা রাখে টেবিলে। আশমিন নিজের প্লেটে খাবার নিয়ে নিজের মতোই খেয়ে যাচ্ছে। নূর তার পাশের চেয়ারে মুখ ফুলিয়ে বসে আছে। আশমিন আর চোখে একবার তাকিয়ে নূরকেও খাইয়ে দিতে লাগলো। নূর কিছু না বলে নিঃশব্দে খেয়ে যাচ্ছে। দুজনের খাওয়া শেষ হতে আশমিন হাত ধুতেই বেসিনে চলে যায়। নূর অপেক্ষা করছে আশমিনের ফিরে আসার। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে আশমিন নূরের সামনে এসে দাঁড়ালো। টেবিল থেকে আরেক গ্লাস পানি খেয়ে আফসোসের স্বরে বলল, আহ, তোমার ভালোবাসায় মানুষের খাবার তো সবসময় খেয়ে ফেললে। কি পেটুক তুমি, এখন ওই বেচারি কি খাবে? আশমিনের অভিনয় দেখে গা জ্বলে গেল নূরের। দাঁতে দাঁত চেপে মুখটা হাসি হাসি করে এগিয়ে গেল আশমিনের কাছে। খুলে রাখা পাঞ্জাবির অতিরিক্ত বোতামটা লাগিয়ে মুচকি হেসে মায়া মায়া চোখে তাকালো আশমিনের দিকে। হুট করে বুকের বাঁ পাশে দাঁত বসিয়ে দিল নূর। আশমিন মুচকি হেসে তাকিয়ে আছে। মেয়েটা কি সব পাগলামি করে? নূর কামড়ে দেওয়া শেষ হতে আশমিন মুখটা গম্ভীর করে ফেলল। শান্ত গলায় বলল, একটা কামড়ও ঠিক মতো দিতে পারো না বউ? আজ রাতে আমি তোমাকে কামড়ের প্রকারভেদ শিখাবো, উদাহরণ সহ। তৈরি থেকো সোনা। আশমিন নূরকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল। নূর হতাশ চোখে আশমিনের যাওয়া দেখল। আজ তার কপালে দুঃখ আছে। আমজাদ চৌধুরী অনেক আগেই ফাটি অফিসে চলে এসেছেন। ছেলের জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে এভাবে বসে থাকতে পারে না সে। তাই সকাল সকালে দলের ছেলেদের সাথে কাজ করে যাচ্ছে। আশমিন আসতে সানভিদার কাছে এসে দাঁড়ালো। আশমিন চেয়ারে বসতে বসতেই বলল, সব কিছু ঠিকঠাক আছে তো স্যার? কোনো কেন্দ্রের সমস্যা হয়নি তো? সানভি হড়বড় করে বলতে শুরু করলো, কেন্দ্রগুলোতে বিরোধী দলের লোকেরা উৎপেতে আছে স্যার। আজ ওরা ঝামেলা করবেই। আমাদের ছেলেরাও আছে। কোনো ঝামেলা করতে আসলে সব কয়টাকে সাইজ করে দিবে। আর একটা কথা, কিছুটা আমতা আমতা করে বলছে, তারা আজ আপনার উপর হামলা করার পরিকল্পনা করে রেখেছে স্যার। যে কোনো সময় আক্রমণ করতে পারে। আমি সব কিছু আগে থেকে সেট করে রেখেছি। আমাদের যে কেন্দ্র থেকে পরিদর্শন শুরু করার কথা, আমরা তা না করে দূরের কেন্দ্রগুলো থেকেই শুরু করব। এটা আমি ছাড়া আর কেউ জানে না স্যার।
আমরা এক্ষুনি বের হব। অমি আছে ওখানে, বাহাদুর আমাদের সাথেই থাকছে। আশমিন মনোযোগ দিয়ে শুনল। আজ কোনো রিস্ক নেওয়া যাবে না। একবার ক্ষমতা হাতে চলে এলে সব কয়টাকে বাদর নাচ করানো যাবে। আশমিন আমজাদ চৌধুরীর সাথে দেখা করে তাকে অফিসেই থাকতে বলল। কিছু কথা বুঝিয়ে দিয়ে বেরিয়ে পড়ল সানভীর সাথে। গাড়িতে বসে সানভীর চিন্তিত চেহারা দেখে গম্ভীর গলায় বলল, চিন্তা করো না শান, তোমার স্যার উপরে আল্লাহ, তারপরে নিচে বউ ছাড়া আর কাউকেই ভয় পায় না। বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করো। বিপুল ভোটে জয়লাভ করেছে আশমিন। সারা দিন অনেক ব্যস্ত ছিল সে। কয়েকটি কেন্দ্র গণ্ডগোল হয়েছে, দলের প্রায় 20 জন মানুষ আহত হয়েছে। তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আশমিন ঠিক করেছে কাজ শেষ করে একবার হসপিটাল যাবে। নূরের সাথে কথা হয়েছে ঘন্টা 2 আগে। মেয়েদের নিয়ে ঘুমাবে বলায় কথা দীর্ঘ হয়নি। তানভীর আজ সারাদিন আশমিনের সাথেই ছিল। ছেলেটা তাকে বড় ভাইয়ের মতোই সম্মান করে, নূরকেও নিজের বোনের মতোই ভালোবাসে। কিন্তু আশমিনের হিংসুটে মন সব জেনেও তানভীরকে হিংসা করতে পিছপা হয় না। সারাদিনে দখলে সবাই খুবই ক্লান্ত। আশমিন নিজের কেবিনের ডিভানে পা গিলিয়ে দিয়ে বসে আছে। অমি, সানভি, আশিয়ান, তানভীর এখনও কাজ সামলাতে ব্যস্ত। আশমিনের ফোন বাজছে। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে ভ্রু কুঁচকে ফেলল আশমিন। বাসার ল্যান্ডলাইন থেকে কল এসেছে। কপালে চিন্তার বাস পেলে কল রিসিভ করলো আশমিন। হ্যালো বলার আগে মায়া বেগমের আটকে আটকে যাওয়া আওয়াজ ফিলে চমকে উঠল তার। বাবা, বাবা আশমিন, বৌমাকে বাঁচাও, ওরা মেরে ফেলবে ওদেরকে। আশমিন চিৎকার করে উঠল। হাত পা থরথর করে কাঁপছে তার। অস্থির হয়ে মায়া বেগমকে ডাকতে ডাকতে বলল, কি হয়েছে কি মায়া আন্টি? নূর কোথায়? আল্লাহ, আমার মেয়েরা কোথায় আন্টি? ততক্ষণে মায়া বেগমের কথা চিরতরেই থেমে গেছে। আশমিন কথা বলতে বলতে পাগলা ঘোড়ার মতো ছুটে বেরিয়ে গেছে। বাহাদুর সহ বাকি গার্ডরাও তার সাথে দৌড়ে বেরিয়ে গেল। বাহাদুর, অমিয়া, সানভিকে কল করে আশমিনের বেরিয়ে যাওয়ার খবর বলতে বলতে অন্য একটা গাড়িতে উঠল। আশমিন নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। বাহাদুর ঝড়ের গতিতে গাড়ি চালাচ্ছে। আশমিনকে একা ছাড়া মারাত্মক রিস্ক, তাই যেভাবে হোক আশমিনের গাড়ি ধরতে হবে। অমি বাহাদুরের কল পাওয়ার পর আশিয়ানকে কল করলো। বাড়ির কাছাকাছি আশিয়ান আছে। আশিয়ানকে সমস্ত ঘটনা খুলে বলতে আশিয়ান অমিকে আসতে নিষেধ করলো। সে গিয়ে পরিস্থিতি জানাবে বলে আশ্বস্ত করে ফোন রেখে বাসার দিকে রওনা হয়ে যায়। আশমিন পাগলের মতোই গাড়ি চালাচ্ছে। চিন্তার উত্তেজনায় মাথা খারাপ হয়ে যাওয়া জোগাড়। বয়স চোখ চাপসা হয়ে আসছে বারবার। এক হাতে চোখ মুছে আবারও কল করলো বাকির সিকিউরিটি হেডকে। কয়েকবার রিং হতে কল ধরল সে। আশমিন কল ধরে অস্থির গলায় জিজ্ঞেস করলো, রফিক, বাসায় কি হয়েছে? সবাই ঠিক আছে তো? তোমাদের ম্যাম কল ধরছেন না কেন? রফিক তখন হতভম্ব হয়ে গেল আশমিনের কথা শুনে। সে তো সারাদিন আশমিনের আশেপাশেই ছিল। কয়েকজনকে অফিসের সামনে রেখে একটু ওয়াশরুমে গিয়েছিল। এখনও সে ওয়াশরুমের ভিতর। এটুকু সময়ে কি এমন হয়ে গেল? রফিক কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমাদেরকে ম্যাম আজ আপনাকে প্রোটেক্ট করতে বলেছে। আমরা সারাদিন আপনার আশেপাশেই ছিলাম। বাসার খবর তো আমরা কিছু জানি না। আশমিন রেগে কয়েকটা বিশ্রী গালি দিল। চিৎকার করে বলল, জানোয়ারের বাচ্চা, তোদের কি আমি আমাকে পাহারা দিতে রেখেছি? আমার সাথে কি আমার গার্ড নেই? তোরা কেন আমার পিছনে আসলি? আমার পরিবারের কিছু হলে সব কটাকে আমি জ্যান্ত পুঁতে দিব বললাম। রফিক তরতর করে ঘামছে। বয়স চোটে যেন ডায়রিয়া হয়ে যাবে এমন অবস্থা। মিনমিনে গলায় বলল, স্যার, আমি আসতে চাইনি। ম্যামকে তো চিনিনি, আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে। তবু আমি 5 জনকে রেখে এসেছি ম্যামকে না জানিয়ে। আমি ওদেরকে কল করে দেখছি। রফিক কল কেটে দ্রুত ওই গার্ডদের কল করলো। কেউ কল রিসিভ করছে না। আমজাদ চৌধুরী সন্ধ্যায় বাসায় ফিরে গেছে। এখন প্রায় ভোর হতে চলল। সারা রাত ভোট গণনার কাজ হয়েছে। আশমিন স্টিয়ারিংয়ে আঘাত করলো। রাগে দুঃখে তার ভিতরে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। পাকা রাস্তা হয় গাড়ি হাই স্পিডে চালিয়ে যেতে তার কোনো সমস্যা হচ্ছে না। কয়েক মিনিট পরে বাহাদুরের গাড়ি আশমিনকে ধরে ফেলল। আশমিনের সেদিকে কোনো হুঁশ নেই। আজ রাস্তাটাও অনেক দীর্ঘ মনে হচ্ছে। নূরের এই অতিরিক্ত বোঝার ফল যদি তাকে আবারও নিঃস্ব করে দেয়, তাহলে নূরকে শাস্তি পেতে হবে। ক্ষমা পাবে না নূর। আশিয়ান বাড়িতে ঢুকে স্থির হয়ে গেল। মনে হচ্ছে এখানে ঘূর্ণিঝড় পড়ে গেছে। সব কিছু এদিক সেদিক পড়ে আছে। ভাঙা কাঁচমারি একটু সামনে এগোতে মায়া বেগমের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখলো আশিয়ান। কাঁপা কাঁপা পায়ে সামনে এগিয়ে বুঝতে পারলো মায়া বেগম আর বেঁচে নেই। তাকে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। কপালের দিকটা থেতলে গেছে। পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। চারদিকে রক্ত ছিটিয়ে পড়ে আছে। আশিয়ান কাঁপছে।
এই হাতে কত মানুষ মেরেছে, অথচ আজ মায়া বেগমের নাকের সামনে হাত নিতে তার হাত কাঁপছে। ঝাপসা চোখে চারদিকে চোখ বুলিয়ে মায়া বেগমের নিঃশ্বাস পড়ছে কিনা চেক করলো আশিয়ান। তার ধারণা সত্যি হয়ে যায়, মায়া বেগম আর বেঁচে নেই। ড্রয়িং রুমে কয়েকজনের লাশ পড়ে আছে, তাদেরকে গুলি করা হয়েছে। আশিয়ান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠল। নূর ঠিক আছে তো? তার প্রিন্সেসটা কোথায়? আশমিনের রুমের সামনে সুপ রক্তের দাগ দেখে কলিজা কেঁপে উঠল আশিয়ানের। কোমর থেকে নিজের রিভলভারটা বের করে দরজা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। ঠিক সেই সময় আশমিন প্রবেশ করলো বাড়িতে। গাড়ি থেকে নেমে দৌড়ে এসেছে সে। দ্রুত নিঃশ্বাস ওঠানামা করছে। সিঁড়ির কাছে এসে থমকে গেল আশমিন। মায়া বেগমের নিথর শরীরটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। ধীরুভাই তার কাছে গিয়ে আলতো হাতে জড়িয়ে ধরল তাকে। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মায়া বেগমের কপালে। বাহাদুর তার দল নিয়ে উপরে চলে গেছে। সবাইকে চারদিকে ছড়িয়ে পড়তে বলা হয়েছে। একজনকে সিকিউরিটি রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে সিসিটিভি চেক করার জন্য। আশমিন মায়া বেগমকে রেখে টলমল পায়ে উপরে উঠেছে। বারবার পা ভেঙে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নিল সে। বাহাদুর অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে আছে আশমিনের রুমের দরজার সামনে। আশমিনের বুকের ব্যথা ব্যাগতিকভাবে যেন বেড়ে যাচ্ছে। আশমিন কাছে আসতে বাহাদুর দরজা থেকে সরে দাঁড়ালো। আশিয়ান পাখিকে বুকে নিয়ে বসে আছে। পাখির ছোট্ট দেহটা নিস্তেজ হয়ে আছে আশিয়ানের কোলে। মাথা থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে। আশমিন ঝাপসা চোখে একবার চোখ বোলালো। আশিয়ান নীরবে অশ্রু জড়াচ্ছে। আশমিন পাখিকে আশিয়ানের কাছ থেকে নিজের কোলে নিল। বুকে চেপে ধরে চিৎকার করে কেঁদে উঠল আশমিন। সকালে এই হাতে নিজের পুতুলগুলোকে কোলে নিয়ে আদর করেছে, তখন তারা খিলখিল করে হাসছিল। এখন সে আদরের মেয়েকে নিস্তেজ দেখে কলিজা ফেটে যাচ্ছে আশমিনের। হুট করে আশমিনের কান্না থেমে যায়। চিৎকার করে আশিয়ানকে ডেকে বলল, আশিয়ান, আমার মেয়ে বেঁচে আছে। ওরে, আমার মেয়ে বেঁচে আছে। বাহাদুর, গাড়ি বের করো, আমার মেয়েকে হসপিটালে নিয়ে যাও ভাই। আশিয়ান এসে পাখিকে নিজের কোলে নিয়ে জ্বরের গতিতে বেরিয়ে গেল। বাহাদুর দৌড়ে বেরিয়ে গেল আশিয়ানের সঙ্গে। আশমিন কয়েক সেকেন্ড নিজের রক্তাক্ত পা, হাত আর পাঞ্জাবির দিকে তাকিয়ে গা জাড়া দিয়ে উঠে দাঁড়ালো। তার সুখ আর নূরকেও যে খুঁজতে হবে। কয়েকজন গার্ড এসে জানালো নূর আর সুখকে বাড়ির পিছনের বাগানে পাওয়া গেছে। আশমিনের আর কিছু জিজ্ঞেস করার সাহস হলো না। সে সেদিকে ছুটল। একটা জোপের আড়াল থেকে হালকা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। সেখানে গিয়ে সুখকে দেখে আশমিনের জানে পানি এলো। সুখ হাত পা নাড়িয়ে কান্না করছে। অনেকক্ষণ কান্না করার দরুন গলা ভেঙে গেছে। সুখকে কোলে নিয়ে কপালে চুমু খেয়ে আশমিন চারদিকে পাগলের মতো নূরকে খুঁজতে লাগলো। বাবার বুকে এসে সুখের কান্না থেমে গেছে। একজন গার্ড এসে নূরকে দেখিয়ে দিল। রক্তাক্ত হয়ে একপাশে পড়ে আছে নূর। মেয়েকে বাঁচাতে জোপের আড়ালে লুকিয়ে রেখেছিল হয়তোবা। আশমিন নূরের রক্তাক্ত দেহটাকে এক হাতে বুকে আগলে নিল। রক্তাক্ত চোখে চিবিয়ে চিবিয়ে বলল, আমি তোমাকে ক্ষমা করব না নূর, এর শাস্তি তোমাকে পেতে হবে। একজন গার্ড এসে বয়ে বয়ে আশমিনকে বলল, স্যার, আমজাদ স্যারের গুলি লেগেছে। ম্যামের অবস্থাও ভালো নয়। প্লিজ স্যার, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলুন ওনাদেরকে। হাসপাতাল চত্বরে মানুষের ঢল নেমেছে। আশমিনের দলের কয়েকশো লোক এসে জমা হয়েছে সেখানে। সবার চেহারা তীব্র ক্ষোভ বিদ্যমান। সাধারণ জনগণও এসেছে। অনেকে এসেছে তামাশা দেখতে। আবার অনেকে প্রিয় নেতার খারাপ সময় ছুটে এসেছে তাকে একটু সান্ত্বনার বাণী শোনাতে। অমি, সানভি, আশিয়ান, বাহাদুর সবার অবস্থা ভয়ঙ্কর খারাপ। আশমিন, নূর, আমজাদ চৌধুরী আর শোককে নিয়ে হসপিটালে পৌঁছাতে নিজে স্ট্রোক করে বসেছে। তাকে হসপিটালাইজড করতে হয়েছে সবার আগে। পরিস্থিতি দেখে সানভি পাগলের মতো কান্না করছে। কিছুক্ষণ পর পর হাত পা ছেড়ে বসে আছে। হাতে পায়ে সামান্যটুকু যেন শক্তি পাচ্ছে না। বাহাদুরের মতো শক্তপোক্ত মানুষটাও বিধ্বস্ত শোকে শুধু ফ্যাল করে তাকিয়ে আছে। অমি আর আশিয়ান পাগলের মতো একবার নূরের কাছে যাচ্ছে তো একবার পাখির কাছে। আশমিনের কেবিনের সামনে কাউকে অ্যালাউ করছে না ডাক্তার। সেখানে সামরিক বাহিনীর সদস্যরা কড়ায় পাহারা রেখেছে। পুরো শহরে কার্ফিউ জারি করার মতো অবস্থা। আমজাদ চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক। নূরের মাথার শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। পেটের মধ্যে কয়েকবার ধারালো ছুরি দিয়ে আঘাত করার ফলে খাদ্যনালী অনেকটা কেটে গেছে। নূরের অপারেশন চলছে। বাসার আশাও ক্ষীণ। পাখি এখন কিছুটা ভালো আছে। সব মিলিয়ে পরিস্থিতি হাতের বাহিরে। রফিক তার সিকিউরিটি টিমের 5 জনের লাশ সমস্ত ফর্মালিটি শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। পোস্টমর্টেম করার পরে তাদেরকে দাফন করা হবে। অমি আপাতত পোস্টমর্টেম করতে নিষেধ করেছে। আশমিনের অনুমতি ছাড়া সে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আর আশমিন এখন কিছু বলার অবস্থায়ও নেই। আশিয়ান নিজের লোকদের লাগিয়ে দিয়েছে হামলাকারীকে খুঁজে বের করার জন্য।
শুভ্র মুখটা রক্ত জবার মতো লাল হয়ে আছে। তার চিৎকারে হসপিটালের স্টাফরাও কেঁপে উঠছে। আমি ওদের চাই মিজান, আকাশ থেকে আনবে না পাতাল থেকে আনবে আমি জানি না, আমি আজকের দিন শেষ হওয়ার আগে সব কয়টাকে আমার চোখের সামনে দেখতে চাই। কে করেছে, কেন করেছে তার কোনো এক্সপ্লেনেশন আমি চাই না, আমার ওদেরকে সামনে চাই, পুরোপুরি জ্যান্ত, একটা আসর যেন ওদের গায়ে না লাগে, বুঝেছ? মিজান ভয়ে জড়সড় হয়ে গেছে, কাঁপা কাঁপা গলায় বলল, ঠিক আছে স্যার। আশিয়ান ফোন রেখে অপারেশন থিয়েটারের দিকে সলসল চোখে একবার তাকালো। বাহাদুর অসহায় মুখে দাঁড়িয়ে আছে। আশিয়ান গম্ভীর গলায় বাহাদুরকে বলল, বাহাদুর, আমাদের ব্যক্তিগত গাটরা যদি নাও থাকে, তবু এরকম হামলা হওয়ার কথা নয়। সরকারি ফোর্স তো ছিল, তাদের থাকা অবস্থায় এরকম হামলা হলো, তোমার কি মনে হয়? বাহাদুর বনিতা না করে সরাসরি বলল, 25 জন পুলিশের মধ্যে 12 জন অজ্ঞান ছিল স্যার, তাদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি 13 জন মারা গেছে। তাদেরকেও খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছিল। তাদের খাবার যারা তৈরি করত তাদের পুলিশ গ্রেপ্তার করেছে, জিজ্ঞাসাবাদ চলছে। আশিয়ান একবার বাহাদুরের দিকে এদিক ওদিক ছুটতে থাকা অমির দিকে তাকালো। অমির সবসময় এমন শান্ত থাকা তাকে বারবার ভাবিয়ে তোলে। মায়ের পেটে একসাথে থাকা সত্ত্বেও তারা দুজন কত ভিন্ন। সে পাখিকে নিয়ে এসে পাগলের মতো ব্যবহার করছে। তার হুঙ্কারে ডাক্তাররা পাখিকে ধরতেও ভয় পাচ্ছিল। অবশেষে কয়েকজন সিনিয়র ডাক্তার এসে তাকে সামলিয়েছে। নুরা সুখকে নিয়ে আসার পর যখন আশমিন অসুস্থ হয়ে গেল, তখন আশিয়ান উম্মাদের মতো করছে। সানবি তো হাউমাউ করে কেঁদে দিয়েছে। কিন্তু অমি ছিল শান্ত, সবাইকে সামলে নিজের দায়িত্বগুলো কত সহজেই না পালন করে যাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্রেকিং নিউজ চলছে, মিনিস্টার আশমিন জাইন চৌধুরীর পরিবারের উপর হামলা করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। পরিবারের এই অবস্থা দেখে আশমিন জাইন চৌধুরী নিজেও অসুস্থ হয়ে পড়েছে। তাদের এই সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রী তাদের সমবেদনা জানিয়েছেন। 3 দিন পর জ্ঞান ফিরেছে আশমিনের। পুরো সময়টা পরিবারের সদস্য ছাড়া আর কাউকে অ্যালাউ করেনি আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব আর ডিবি পুলিশ সারাক্ষণ পাহারায় আছে। সাংবাদিকরা দিনরাত হসপিটালের নিচে কাটিয়ে দিচ্ছে লাইভ নিউজ করে। এই পর্যন্ত পুলিশ কোনো ক্লু খুঁজেও বের করতে পারেনি। তবে আশিয়ান লারা তার বাবাকে তুলে এনেছে। সেদিন বাড়িতে লারা এসেছিল, তা সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। কিন্তু মিনিস্টার আশমিন জাইন চৌধুরীর বাড়িতে হামলা করার মতো কলিজা লারা বা তার বাবার এখনো হয়নি। এর পিছনে অন্য কারো হাত আছে। পেয়াদার সমাদর করলে রাজার নাম বের হয়ে যাবে। একজন মাফিয়া হিসেবে আশিয়ান বড় নিষ্ঠুর। তার নিষ্ঠুরতা সিরিয়াল কিলারদেরও হার মানায়। আশমিন জ্ঞান ফেরার পর থেকে শুধু মেয়েদের দেখতে চাইছে। সুখ এখন পুরোপুরি সুস্থ, তবে পাখির কপালে দুটো সেলাই পড়ছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশমিনের কাছে সুখকে এনে দিল সানবি। আশমিন সুখকে বুকে জড়িয়ে শুয়ে আছে। আমজাদ চৌধুরী আর মায়া বেগমের কথা জিজ্ঞেস করলেও নূরের কথা একবারও জিজ্ঞেস করেনি আশমিন। উপরে অভিমান থাকলে মনে মনে সে অস্থির হয়ে উঠেছে নূরের জন্য। সানবি বোধহয় আশমিনের মনের কথা বুঝতে পারল, তাই নিজ থেকে নূরের অবস্থার কথা জানালো আশমিনকে। নূরের সার্জারি হয়ে গেছে, আপাতত ঠিক হলেও নূরের সুস্থ হওয়ার সময় সাপেক্ষ। শারীরিক যন্ত্রণাটি কতটা সহ্য করতে পারবে তাও দেখার বিষয়। তাই অপারেশন হলেও পেট সেলাই করা হয়নি। খাদ্যনালী প্রায় 70% কেটে গিয়েছিল। নূরের এখনো জ্ঞানও ফিরেনি। বেঁচে থাকলেও সুস্থ হওয়াটা তার জন্য একটা চ্যালেঞ্জ। আশমিন স্তব্ধ হয়ে গেল। তার কলিজাটা মনে হয় কেউ বারবার খণ্ড খণ্ড করছে। সব পরিস্থিতি শান্ত থাকা মানুষটাও মেয়েকে বুকে জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সানবি চোখের কোণেও পানি জমেছে। আশমিনের সামনে কান্নাকাটি করা সম্পূর্ণ নিষেধ। সানবি আশমিনকে আশ্বস্ত করলো সবাই ঠিক আছে। আশমিন অসহায় চোখে সানবির দিকে তাকিয়ে ধরা গলায় বলল, আমার এত অসহায় লাগছে কেন শান? আমি কেন আমার পরিবারকে রক্ষা করতে পারলাম না? আমার পাখি, নূর, বাবা না জানি কত অসহায় ছিল তখন। ওরা আমাকে খুঁজেছে শান, আমার নাম ধরে ডেকেছেও হয়তো বাঁচার আশায়। আর আমি এসি রুমে আয়েশ করে বসেছিলাম। আমার পাখিকে ওরা আঘাত করেছে, মায়া আন্টিকে মেরে ফেলেছে। আমি ব্যর্থ স্বামী, ব্যর্থ একজন বাবা। আমি ওদের সুরক্ষা দিতে পারিনি। আশমিনের এমন তীব্র অসহায় গলা শুনে সানভির চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কোনো রকম সান্ত্বনা না দিয়ে গলা শক্ত গলায় বলল, আমরা কাউকে ছাড়ব না স্যার। ওদের দেহের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দিব কার কলিজায় ওরা হাত দিয়েছে। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, এক টাকাও ছাড়ব না। আশমিন সোয়াল শক্ত করে চোখ বন্ধ করে ফেলল। ঠান্ডা মাথায় যা করার করতে হবে। আশিয়ানের সামনে মিটমিট করে হাসছে লারা। লারার বাবার মুখে ক্রোধ হাসি। আশিয়ান ব্রুকুসকে বিরক্ত চোখে তাকিয়ে আছে তাদের দিকে। আশমিনের নিষেধ থাকলেও এতক্ষণে ওদের লীলা খেলা সাঙ্গ হয়ে যেত। আশিয়ান দুদিকে মাথা ঝাঁকিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। মাথা হালকা উঁচু করে অসহায় গলায় বলল, এভাবে হেসো না লারা সোনা, আমার চুলকানি হয়, হাত নিষ্পিস করে। তোমার ড্রাগগুলোর মতো মুখটা ভেঙে দিতে ইচ্ছে করে তো সোনা। আমি আবার মেয়েদের গায়ে হাত তুলি না বাবু। এ রড চলবে তো?
হাতের রডটা দেখিয়ে বলল। লারা মুখটা পাংশুটে হয়ে গেল। আশিয়ানকে বুঝতে না দিয়ে মুচকি হেসে বলল, আমাকে তুমি কিছুই করতে পারবে না। আমাদের গায়ে একটা টোকা লাগলেও তোমার সৎ মায়ের মাথা ঝাঁঝরা করে দিবে। আশিয়ান অলস হাই তুলল। এই মুহূর্তে রাগের মাত্রা তার আকাশ সমান। হাতের রডটা এদিক সেদিক ঘুরিয়ে হুট করেই লারার বাবার গায়ে নিজের সর্বশক্তি দিয়ে আঘাত করা শুরু করল। আচমকা আক্রমণে লারার বাবা দিশা হারিয়ে ফেলল। কয়েক সেকেন্ড পর আর্তনাদ করে উঠল সে। লারা হতভম্ব হয়ে তাকিয়ে রইল আশিয়ানের দিকে। হুঁশ ফিরতে সে চিৎকার করে আশিয়ানকে থামাতে বলল, হুমকি দিয়ে বলল, পাপাকে ছেড়ে দাও আশিয়ান। কেন নিজের ধ্বংস নিজেই ডেকে নিয়ে আসছো? কাদের সাথে লাগতে যাচ্ছ সে ধ্যান কি তোমার আছে? ওরা তোমাকে শেষ করে দিবে। আমাদের সাথে হাত মেলাও, নিজের প্রতিশোধও নিতে পারবে। সমস্ত সম্পত্তিও তোমার হয়ে যাবে। আশিয়ান থেমে গেল। হাঁপাতে হাঁপাতে গাড় বাঁকা করে লারার দিকে তাকালো। লারা বয়ার্ত চোখে তাকিয়ে আছে আশিয়ানের দিকে। হাত পা যেন তার থর থর করে কাঁপছে। আশিয়ান লারার ঘামে ভিজে যাওয়া মুখের দিকে তাকিয়ে ক্রোধ হাসল। রডটা নিচে ফেলে আহ্লাদি গলায় বলল, ভয় পেও না সোনা, আমি ভালো ছেলে। তোমার কথা শুনে একটা হাত চালাতে ইচ্ছে করছিল, আমি কিন্তু বেশি জোরে মারিনি। আবার কিছুক্ষণ জোরে একটা শ্বাস নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোমার আমাকে বিখেরি মনে হয় বাবু। আমাকে চেনো না? আমি কাউকেই ভয় পাই? আল্লাহ ছাড়ার কে আছে আমাকে ধ্বংস করার? আর বাকি রইল মিসেস শিকদারের কথা। তাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মরলো কি বাঁচলো, আই ডোন্ট কেয়ার। কিন্তু তোমাদের কি হবে জানো তো? আমি তো তোমাদের ছোট ছোট ফিস করব। তখন তোমাদের কে বাঁচাবে শোনা? এর চেয়ে ভালো তোমাদের ঠিকানাটা আমাকে দিয়ে দাও বাবু। ঠোঁট উঁচু করে চুমু দেখিয়ে বলল। লারা বয়ার্ত চোখে তাকিয়ে রইল আশিয়ানের দিকে। তার বাবার অবস্থা করুন, মনে হয় না বেশিক্ষণ একটা বেঁচে থাকবে। আশিয়ান লারাকে চুপ থাকতে দেখে আফসোসের স্বরে বলল, বাইয়ের হাতের আদর খেতে চাইছো বুঝি? আসো না, আমিও কিন্তু কম আদর করতে জানি না। টেস্ট করতে চাও? আশমিন আইসিইউর সামনে দাঁড়িয়ে আছে। শোককে সামলানো মুশকিল হয়ে পড়েছে তাদের জন্য। মায়া বেগম থাকলে অবশ্য শোককে সামলাতে পারত। আশমিনের বুক ভার হয়ে এলো মায়া বেগমের কথা মনে হতেই। এই মানুষটাকে সে অকারণেই ভালোবাসে। মানুষটাও তাকে আগলে রেখেছিল নিজের ছেলের মতো। আজ সেই মানুষটাই নেই। শোককে লোবানা সামলাচ্ছে। আজ সকালে সে কানাডা থেকে ফিরেছে। আরও কিছুদিন থাকার কথা ছিল, কিন্তু এই পরিস্থিতিতে সে কোনোভাবেই দূরে থাকতে পারেনি। লুবানা তাদের জন্য বরাদ্দকৃত কেবিনে গিয়ে বসল। আশমিন নূরের কেবিনের সামনে এখনও দাঁড়িয়ে। আমজাদ চৌধুরী এখন মোটামুটি সুস্থ। তাকে নর্মাল কেবিনে শিফট করা হয়েছে, কিন্তু নূরের অবস্থার কোনো উন্নতি হয়নি। আশমিন নূরের জ্ঞান ফেরার অপেক্ষায় আছে। লারার সাথে কথা বলা আর না বলা সমান সে জানে। উপর মহলের কারো হাত আছে এতে সে নিশ্চিত। তারা মাফিয়াদের ব্যবহার করেছে। তার জালে সবগুলো আটকে, শুধু জাল গুটিয়ে আনার অপেক্ষা। ততক্ষণে তারা নিজেদের মুক্ত ভেবে সাঁতার কাটতে থাকুক। এখন পরিবার থেকে এক মুহূর্ত দূরে থাকা সম্ভব নয়। সব সময় সে এখানেই থাকবে। তার আপন মানুষগুলো চোখের সামনে রাখবে সব সময়। হাসপাতালের নিরাপত্তার জন্য সর্বত্র র্যাব আর ডিবি সদস্যদের মোতায়েন হয়েছে করা। তবে আশমিন কাউকে ভরসা করছে না। শস্যের মধ্যে ভূত আছে, তাই হাসপাতাল থেকে এক পাও নড়ছে না সে। পরিবারে যদি না থাকে প্রতিশোধ নিয়ে কী হবে? সবগুলোকে হাজার ভাগ করলেও তো তাদের ফিরে পাওয়া যাবে না। স্যার, লারার বাবা মারা গেছে। আশমিন কিছুই বলল না। দরজার ছোট্ট গ্লাস দিয়ে নূরের উপর চোখ রেখে বলল, টুকরো টুকরো করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দাও। অবশ্য লারার সামনে করবে। সানবিত দেরি আর করল না, দ্রুত প্রস্থান করল। অমি পাখির কাছে সারাদিন থাকে। 2 ঘন্টা অফিস সামলে বাকি সময়টা পাখির কেবিনেই কাটিয়ে দেয়। নূরের জন্য এখন আশমিন আছে। সেও প্রয়োজনে সাহায্য করে আশমিনকে। রাতে আশমিন 2 মেয়েকে সাথে নিয়ে পাখির কেবিনে শুয়ে পড়ল। পাখির বেড অবশ্য আলাদা। সবার সময়গুলো দুর্বিষয়ে উঠেছে। আশমিন আগের থেকে আরও বেশি চুপচাপ হয়ে গেছে। যাদের সাথে তার মনের কথাগুলো খুলে রাখে তারা কেউই তো কথা বলার অবস্থায় নেই। এখন আশমিনের সামনে একটা শব্দ করতেও যেন সবাই ভয় পায়। পুলিশের তদন্ত অনুযায়ী আশমিনের বাসায় কয়েকজন মাফিয়া এক হয়ে প্ল্যান মাফিক আক্রমণ করে। আশমিনের জন্য তাদের কয়েকশো কোটি টাকা লোকসান হয়েছে। সেই ক্ষোভ থেকে তারা আশমিনের পরিবারের উপর আক্রমণ করে। সিকিউরিটিতে থাকা কয়েকজন পুলিশকে হাত করে বাড়ির ভিতরে ঢুকে যায়। জড়িত থাকা পুলিশ সদস্যরা বাকিদের খাবারের সাথে বিষ দিয়ে মেরে ফেলে। কয়েকজন বাঁচলেও সবাই বাঁচতে পারেনি। ওই নারী চক্রকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের রিপোর্ট শুনে আশমিন কিছুই বলল না। ইশারায় তাদের বেরিয়ে যেতে বলল। অমি ক্লান্ত গলায় বলল,
ওদের পুলিশ কাস্টাডিতে রাখা যাবে না স্যার। কামিনী ম্যামের বিষয়টা তাহলে সামনে চলে আসতে পারে। আশ্বিন চুপ করে চোখ বন্ধ করে রইল। এর মধ্যে একজন নার্স হন্তদন্ত হয়ে এসে বলল, স্যার, ম্যামের জ্ঞান ফিরেছে। আশ্বিন তখন দ্রুত পায়ে চলে গেল নূরের কেবিনে। নূর চোখ পিটপিট করে তাকিয়ে আছে। কয়েকদিনে পুতুলের মতো মুখটা কেমন যেন কালো হয়ে গেছে। কেউ দেখলে বলবে না এই মেয়েটা দুধের মতো ফর্সা। আশ্বিন নিচু হয়ে নূরের কপালে চুমু খেল। নূরের চোখের দিকে তাকিয়ে আশ্বস্ত গলায় বলল, আমাদের মেয়েরা ঠিক আছে, এখন শুধু তুমি ঠিক হয়ে যাও। আমি তোমার চিন্তায় শুকিয়ে যাচ্ছি বউ। নূর ঠোঁট হালকা বাঁকা করে ফেলল। কপালে বাস ফেলে পুনরায় চোখ বুজে রইল। শরীরটা ব্যথায় অবশ হয়ে যাওয়া জোগাড়। কথা বলার মতো অবস্থা তার নেই, না হলে দু কথা এতক্ষণে শুনিয়ে দিত। আশ্বিন একটা চেয়ার টেনে নূরের হাত ধরে বসে পড়ল। তারপর কয়েকটা চুমু খেয়ে নূরের হাতটা নিজের গালে লাগিয়ে বসে আছে। নূর, কোমল স্বরে ডাকছে। নূর নিজের চোখ দুটো টেনে খুলে আশ্বিনের দিকে তাকালো। আশ্বিন তখন শান্ত চোখে তাকিয়ে আছে নূরের দিকে। আমি খুব অভাবী নূর, একেবারে ভিখারির মতো অভাবী। আমার জীবনে ভালোবাসা, স্নেহ, যত্ন এগুলো করার মতো কখনোই কেউ ছিল না। আমি বড্ড লোভী জানো। আমার একটা পরিবারের বড় লোভ নূর। ভালোবাসার কাঙাল আমি। আগে আমার কোনো পরিবার ছিল না, এখন তোমরা আছো, তুমি আছো, আমার মেয়েরা আছে। তোমাদের ছাড়া আমি শূন্য বরাবর। আমার জন্য হলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। কষ্ট হবে, যন্ত্রণা হবে, তুমি মনের জোর হারিয়ে পেলো না। আমি আছি তোমার পাশে। তুমি আমার ভালোবাসা, আমার স্বপ্ন, আমার বাবুদের আম্মু। আমার তোমাকে চাই, আমার বউকে চাই, খুব দ্রুত টুইন্স ছেলের বাবা হতে চাই। আমার প্রেম পেলে আমি কি করব বলো তো? তুমি ছাড়া কি আমার আর কেউ আছে? 2 সেকেন্ডের জন্য অক্সিজেন মাস্কটা খুলে একটা চুমু খাবো। আর রাগ করো না, নিঃশ্বাসটা একটু আটকে রাখো বউ। আজ 8 দিন হয়ে গেছে চুমু খাই না। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ইট পাটকেল। এটা গল্পের পঞ্চম অংশ। পরবর্তী অংশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।